জ্বালানি সংকটে সাভারের আশুলিয়ায় ডিইপিজেডে উৎপাদন ব্যাহত, 5 কারখানায় ছুটি ঘোষণা, বিকল্প চেষ্টা। নিম্নমানের সামগ্রী ঠিকাদার বদল সহ নানা অনিয়মের প্রমাণ এলজিইডিতে। সারা দেশের 36 কার্যালয়ে একযোগে দুদকের অভিযান। এবং যশোরে আধা ঘন্টার কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড কৃষকের স্বপ্ন, ঝরে গেছে পাকা ধান, নষ্ট সবজির ক্ষেত। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড। সোমবার দুপুর থেকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়। এতে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ কারখানার উৎপাদন কার্যক্রম। হুমায়ুন কবিরের প্রতিবেদন। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, স্থবির কারখানার উৎপাদন প্রক্রিয়া। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড কর্তৃপক্ষ বলছে, তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে বিল বকেয়া থাকায় সোমবার হঠাৎ করে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাস সংযোগ কেটে দেওয়া হয়। ফলে প্রভাব পড়ে পুরো শিল্পাঞ্চলে, থমকে যায় ডিইপিজেডে উৎপাদন কার্যক্রম। উৎপাদন সচল রাখতে মঙ্গলবার সকাল থেকে 70 কারখানা জেনারেটর ব্যবহার করে চালু রাখা হয়। তবে জ্বালানি ঘাটতির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। এভাবে চলতে থাকলে শিল্প খাতে বড় ধসের আশঙ্কা শিল্প মালিকদের। এই অবস্থা যদি বেশি দিন চলে, প্রতিদিন যদি আমাদের 35 লক্ষ টাকা করে বেশি লাগে, প্রায় 7.5 কোটি টাকা এডিশনাল লাগবে। এখানে প্রায় 10,000 লোক আমাদের ফ্যাক্টরিতে কাজ করে, আমাদের পক্ষে ফ্যাক্টরি রান করা সম্ভব না। ডিইপিজেডের নির্বাহী পরিচালক বলছেন, সংকট কাটাতে পল্লী বিদ্যুতের মাধ্যমে জ্বালানি সরবরাহ ঠিক রাখার চেষ্টা হচ্ছে। পল্লী বিদ্যুৎ থেকে আমরা ইতিমধ্যেই আজকে সকালে 25 থেকে 26 মেগাওয়াট বিদ্যুৎ আমরা ইতিমধ্যেই পেয়েছি এবং এই 25 থেকে 26 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে আমরা আমাদের প্রায় 70 কারখানা আমরা চালু করতে পেরেছি এবং আরও 10 থেকে 15 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাবো। জ্বালানি সংকটে উৎপাদন স্থবির হয়ে পড়ায় ডিইপিজেডের অন্তত 5টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছেন, দ্রুত সংকটের সমাধান না হলে শ্রমিকদের কর্মসংস্থান ও কারখানাগুলোর রপ্তানি কার্যক্রম হুমকির মুখে পড়ার শঙ্কা রয়েছে। একইভাবে সময়মতো পণ্য সরবরাহ না করতে পারলে বিদেশি ক্রেতাদের বিশ্বাস হারানোর আশঙ্কাও করছেন উদ্যোক্তারা। হুমায়ুন কবির, এখন সাভার। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান কার্যালয় সহ সারা দেশের 36 জেলা উপজেলায় একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বেশি দামে যন্ত্রাংশ ক্রয়, নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, প্রধান ঠিকাদার ছাড়া চতুর্থ পক্ষের কাজ করার মতো দুর্নীতির প্রমাণও মিলেছে অভিযানে। রকিবুল রাহাতের প্রতিবেদন। সারা দেশের সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণ থেকে শুরু করে অন্যান্য সরকারি অবকাঠামো গড়া ও রক্ষণাবেক্ষণের কাজ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এসব খাতে অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশিত হয় অহরহ। এছাড়া সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টার এপিএসের দুর্নীতির খবর স্থান পেয়েছে গণমাধ্যমের শিরোনামে। এমন পরিস্থিতিতে সারা দেশে স্থানীয় সরকার কার্যালয়ে হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ঢাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের 6 জেলার ঘূর্ণিঝড় রোধে অনুমোদন পাওয়া 1909 কোটি টাকা প্রকল্পের বিস্তারিত খতিয়ে দেখতে আসে দুদক। অভিযানে ল্যাপটপ, মোটরসাইকেল, সোলার স্ট্রিট লাইটের মতন যন্ত্রপাতি কেনাকাটায় অস্বাভাবিক দাম নির্ধারণের প্রমাণ পেয়েছে দুদক। আপাত দৃষ্টিতে আমাদের কাছে এই যে ল্যাপটপের দামটা একটু অস্বাভাবিক মনে হয়েছে, ল্যাপটপ, কম্পিউটার বা প্লাস আরও কিছু, এগুলোর আমরা আসলে বলতে পারবো মোটরসাইকেল, এরকম বিভিন্ন বিষয় আছে। এদিকে বাণিজ্যিক শহর চট্টগ্রামের এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়ে 3 বান্ডিল নথিপত্র সংগ্রহ করে নিয়ে যায় দুদক। চট্টগ্রামে নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার, নামে বেনামে ঠিকাদারের বিল তৈরি ও কাজ না করে টাকা উত্তোলনের অভিযোগ আনেন দুদকের দল। অফিসের ফাইল ওয়ার্ক আমরা মোটামুটি ঠিক মতো দিয়েছি। এখন সরেজমিনে দেখতে হবে যে আসলে বিল যতটুকু দিয়েছে কাজ হয়েছে কিনা ততটুকু। তো আমাদের আরও কিছু কাজ আছে, ওটা করার পরে বোঝা যাবে যে আসলে কোনো অতিরিক্ত পেমেন্ট হয়েছে কিনা। রাজশাহীর এলজিইডি কার্যালয়ের আরও ভয়াবহ অসঙ্গতি পেয়েছে দুদকের অভিযানিক দল। সরকারি উন্নয়ন কাজ প্রথম পক্ষের পরিবর্তে তৃতীয় ও চতুর্থ পক্ষের ঠিকাদার দিয়ে কাজ করানোর প্রমাণ মেলে, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহী প্রকৌশলী।
ঘুষের বিষয়ে আমরা তাৎক্ষণিক ঘুষের প্রমাণ পাই নাই, তবে প্রত্যেকটা নথি আমরা পর্যালোচনা করে যেটা পেলাম, সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না পেয়ে বা ঠিকাদার কাজ পেয়ে আসলে অন্য কেউ কাজ করছেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এই অনিয়মগুলো হচ্ছে। আমরা মূল ঠিকাদারকে আমরা সাইট হস্তান্তর করি, সাইট অর্ডার বুক আছে, আমরা মূল ঠিকাদারের সাথেই কথা বলি, আমাদের পেমেন্টও কিন্তু মূল ঠিকাদারের কাছেই যায়। আমাকে ইয়া করছে আপনার নামে সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু এটা হচ্ছে প্রশ্ন অনেক কি করা যায়। এদিকে জামালপুরে খাল পুনর্খনন প্রকল্প কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুদক। আর টাঙ্গাইল জেলা এলজিএডি কার্যালয়ে গিয়ে বিধি বহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলনের সত্যতা পেয়েছে প্রতিষ্ঠানটি। অভিযান চালানো হয়েছে গাজীপুর, ময়মনসিংহ সহ আরও বেশ কিছু জেলা উপজেলায়। এলজিইডির বিভিন্ন কার্যালয় থেকে সংগ্রহ করা নথি বিশ্লেষণ ও প্রকল্প এলাকা পরিদর্শন করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানায় দুদকের অভিযানকারী দলগুলো। রকিবুল রাহাত, এখন, ঢাকা। যশোরে আধা ঘন্টার কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে কৃষকের স্বপ্ন। ঝরে গেছে ধান, নষ্ট হয়েছে সবজির ক্ষেত। ক্ষতি পোষাতে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। রিপন হোসেনের প্রতিবেদন। কয়েকদিনের তাপপ্রবাহের পর সোমবার বিকেলের বৃষ্টি শহরের মানুষের মনে স্বস্তি দিলেও বিপদে পড়েন কৃষকরা। কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড করে দেয় তাদের স্বপ্ন। যশোরের চৌগাছার সিংহঝুলি গ্রামের জয়নাল হোসেন 4 বিঘা জমি বর্গা নিয়ে করেছিলেন বড় আবাদ। ফলনও হয়েছিল ভালো, কিন্তু সোনালী ফসল ঘরে তোলার আগেই ঝড় ও শিলাবৃষ্টিতে খেতেই মিশে গেছে সব। 3 বিঘে সেটা ডুবে শেষ, আর এই পরে জমি করেছি 4 বিঘে, তাতে কিছু নেই, কোনো ধানই নেই মাটি। বউ বাচ্চা নিয়ে কি খাবো সেই চিন্তায় পাগলে যাচ্ছি ভাই। জয়নালের মতো এই এলাকার বেশিরভাগ কৃষকের একই অবস্থা। জানান, সমিতি থেকে ঋণ নিয়ে বাকিতে সার কীটনাশক কিনে বর্গা জমিতে আবাদ করেছিলেন। ফসল নষ্ট হওয়ায় এখন কি দিয়ে ঋণ শোধাবেন সেই চিন্তায় তারা। এবছর আর ধানের ভাত আর খাওয়া যাবে না, কিনে ছাড়া সম্ভব না, এই আর কি, আর কিছু করার নেই। মানে বাড়িতে কোনো পয়সা করে কিচ্ছু নাই, সব শেষ, মাঠে সব মাঠে, এমন অবস্থায় আছি আমরা আর কি। মাঠে যে দেখি কোনো ধান আগাই মানে কিছু নেই, এখন খাবো তাও এখন 1 কেজি চাল কিনবো, কাছে পয়সা করি নাই, একদম নেই। ঝড়ে ধানের পাশাপাশি নষ্ট হয়েছে অনেক সবজি ক্ষেত, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি ঘরেরও। এমন অবস্থায় সরকারি সহায়তা চান তারা। যদি আমাকে সরকার টান লাগায় তাহলে আমাকে করণ মরা ছাড়া পথ নেই। এখন সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে আমাদের সহযোগিতা করে, আমাকে সাহায্য করে। এদিকে কৃষকদের ঘুরে দাঁড়াতে নানা পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। চূড়ান্ত ক্ষতি নিরূপণ করে আমাদের রিপোর্ট প্রেরণ করব। যদি এ বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয় তাহলে আমরা সেটি অনুদান হতে পারে, অথবা কৃষকদের কোনো সাবসিডি আকারে দিলে সেটা আমরা পরবর্তীতে কৃষকদের সহায়তা করতে পারব। কৃষি বিভাগের হিসেবে যশোর সদর, চৌগাছা, শর্ষা ও বাঘারপাড়ায় ঝড় ও শিলাবৃষ্টিতে 7092 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চৌগাছা উপজেলায়। এখন যশোর। 6 দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ থেকে শাটডাউন কর্মসূচি পালন করছে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বন্ধ রয়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। শিক্ষক কর্মচারীরা অবস্থান করছেন এমন খবরে ক্যাম্পাসে জড়ো হয়ে শিক্ষার্থীরা প্রধান ফটক ও মূল ভবনে তালা ঝুলিয়ে দেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তালা খুলে দেওয়া হবে না বলে জানান তারা। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও শাটডাউন কর্মসূচি পালন করছে। শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মসূচি চালিয়ে যাওয়ায় পলিটেকনিকের গেটে ঝুলছে তালা। একই দাবিতে খুলনা, বগুড়া, চট্টগ্রাম সহ সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোরও স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা শিক্ষার্থীদের। সারা বাংলাদেশে একযুগে সকল পলিটেকনিক শাটডাউন ঘোষণা করছে এবং প্রশাসনিক ভবন, কম্পিউটার ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, এরকম সকল ডিপার্টমেন্ট আমরা তালাবদ্ধ করে রাখছি। আমরা শিথিলে আন্দোলন করতেছি, যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা পুনরায় রাজপথে ফিরে যাব। 6টা যে দাবি দেওয়া হয়েছে প্রত্যেকটা দাবি যৌক্তিক, একটা অযৌক্তিক দাবি নয়। তবুও কেন সরকার যে এরকম তালবাহানা করছে।
১৬০০ কিলোমিটার নালা ও ৫৭টি খাল পরিষ্কার করতে চায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তবে এজন্য যন্ত্রপাতি কিনতে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের কাছে ৪০০ কোটি টাকা চাওয়া হলে তা পাওয়া যায়নি বলে জানিয়েছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। যে ময়লাটাকে আমি যে কালেকশন করব, আমার ছোট্ট স্কেভেটার দরকার, বড় স্কেভেটার দরকার। তো প্রায় ৪০০ কোটি টাকার এটা প্রায় হয়েছে, প্রায় ৮-১০ মাস হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই বাজেটটা এখনো পাইনি। আমাদের ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্টস কিন্তু নষ্ট হয়ে গেছে। আমাদের এটা ৩য় বছর সম্পূর্ণ হবে এবং আমরা এই বছরও আবারও আমাদের কমিটমেন্ট আপনাদের সামনে তুলে ধরছি যে এই বছর আমরা চট্টগ্রামের জন্য 10% চট্টগ্রামের যে প্লাস্টিক বর্জ্য কনজিউমার বা সাধারণ মানুষের ব্যবহারের কারণে তৈরি হয় সেটা আমরা তুলে আনবো এবং এটা ব্যবস্থাপনা করব। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আলোচিত এই মামলায় শিশু আসিয়ার বোন সহ গুরুত্বপূর্ণ 10 সাক্ষী সাক্ষ্য দেন। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ জেলা কারাগার থেকে 4 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাদের উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলায় পর্যায়ক্রমে 36 জনের সাক্ষ্য গ্রহণ করবে আদালত। শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় 23 এপ্রিল অভিযোগ গঠনের পর শুরু হয় বিচার কাজ। হজযাত্রার প্রথম দিনে 10 ফ্লাইটে সৌদি পৌঁছাবেন প্রায় 4000 হজযাত্রী। পবিত্র হজ পালন করতে সকাল থেকে আশকোনার হজ ক্যাম্পে বিমান যাত্রার জন্য ব্যস্ত সময় পার করেন মুসল্লিরা। হজ ক্যাম্পে যাত্রীদের শেষ মুহূর্তে হজ বেল্ট পরানো, লাগেজ ট্যাগিং, ইমিগ্রেশনের কাজ সেরে নিচ্ছেন হজযাত্রীরা। দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পূর্ণ হওয়ায় ঝামেলাও কমেছে বলে জানিয়েছেন হজযাত্রী ও হজ অফিস। এদিকে হজ অফিস জানিয়েছে ভিসা জটিলতায় ফ্লাইট ধরতে পারেনি এমন যাত্রীদের ভিসা সম্পূর্ণ করতে কাজ করছেন তারা। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2 দিন ব্যাপী ফিশ ফেস্টিভ্যাল। ব্যতিক্রমী এই উৎসবে অংশ নিয়েছে দেশের 29টি বিশ্ববিদ্যালয় সহ 95টি প্রতিষ্ঠান ও তাদের 550 প্রতিনিধি। বিশাল এই আয়োজনে বিভিন্ন স্টলে তুলে ধরা হচ্ছে মাছ চাষের বিভিন্ন আধুনিক প্রযুক্তি। দুদিনের এই উৎসবে বৈজ্ঞানিক সম্মেলনে দেশের ব্লু ইকোনমি, রপ্তানি, নিত্য নতুন চাষ পদ্ধতি ও মাছ সম্পর্কিত 350 গবেষণা প্রবন্ধ তুলে ধরা হবে। ফয়সাল করিমের প্রতিবেদন। দেখতে আর 10টি অ্যাকুয়ারিয়ামের মতো মনে হলেও এটি বিশেষ ডিভাইস লাগানো অত্যাধুনিক প্রযুক্তির একটি অ্যাকুয়ারিয়াম। কারণ এটিতে মোবাইল অ্যাপস দিয়ে দূর থেকে দেয়া যাবে মাছের খাবার, ডিজিটাল স্ক্রিনে দেখা যাবে পানির মান বা তাপমাত্রা। অত্যাধুনিক এই প্রযুক্তি ব্যবহার করা যাবে বড় পুকুর বা মাছ চাষের বড় প্রকল্পেও। মঙ্গলবার চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে 2 দিনের আন্তর্জাতিক ফিশ ফেস্টিভ্যালে এমন ব্যতিক্রমী প্রযুক্তি তুলে ধরা হয়, যা উদ্ভাবন করেছেন এই বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ফ্যাকাল্টির একদল শিক্ষার্থী। যখন আমরা আন্ডার গ্র্যাজুয়েশনে থাকি বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, অনেকেই দেখা যায় যে স্কিলগুলোতে উইক হয়ে থাকি আমরা, এবং রিসার্চে অনেক বেশি ইনভলভ হওয়ার আমাদের সুযোগ থাকে না। সো আমরা চিন্তা করলাম এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা যেটার মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে রিসার্চে এঙ্গেজ করতে পারবো এবং বিভিন্ন তাদের স্কিলগুলোকে ডেভেলপ করতে পারবো। মাছ চাষ, প্রজনন, মাছের খাদ্য, চাষ সম্পর্কিত বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে হাজির হয় নানা বাণিজ্যিক ও গবেষণা প্রতিষ্ঠান। গুরুত্ব পায় টেকসই চাষ পদ্ধতি, মাছের ঝুঁকিমুক্ত খাদ্য ও ওষুধ। তো আমরা বিশ্বাস করি যারা আমাদের ফিড খাওয়ায় তারা হাসি মুখে থাকে সবসময়, এবং আমাদের ফিডগুলো 100% অ্যান্টিবায়োটিক ফ্রি। যে আসলে দেশে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আছে, তারা গবেষণার যে যন্ত্রপাতি পেয়ে থাকে সেই যন্ত্রপাতিগুলো আমরা প্রোভাইড করে থাকি, এবং এর সার্ভিস এটা হচ্ছে অ্যানালাইটিক্যাল রিসার্চ গ্রেডের জন্য। ফিশ ব্রিডিং, কোরাল কালচারিং, প্ল্যান্ট ফ্র্যাগমেন্টেশন, কোরাল ফ্র্যাগমেন্টেশন, আমরা সব ধরনের অর্নামেন্টাল ফিশ যেগুলো আছে ওগুলো নিয়ে কাজ করে থাকি। ব্যতিক্রমী এই উৎসবে অংশ নিচ্ছে দেশের 29টি বিশ্ববিদ্যালয় সহ 95টি প্রতিষ্ঠান ও তাদের 550 প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ফ্যাকাল্টির 12 বছর পদার্পণ উপলক্ষে এই আয়োজন বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে সদ্য পাশ করা শিক্ষার্থীদের মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দেওয়ার সুযোগ থাকায় খুশি তারা। ফিশ রিলেটেড বিভিন্ন অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো পাওয়া যাচ্ছে, যেগুলো আমাদের মাছ চাষে গবেষণার জন্য খুবই ফলপ্রসূ। দেন এখানে বিভিন্ন ধরনের কোন মাছের কী ধরনের ফিড খাওয়াতে হবে সেই ফিডগুলো সম্পর্কে আমি একটা ধারণা নিলাম। ভার্সিটি থেকে গ্রাজুয়েট হয়েছে তাদেরকে মানে মূলত প্রমোট করার জন্য হচ্ছে কি মূলত এই ধরনের জব ফেস্টিভ্যাল অথবা ফিশ ফেস্টিভ্যাল এগুলো করা হয়। রিসেন্ট যারা ফিশারিজ গ্রাজুয়েট বেরোচ্ছে আমরা ওদেরকে সহজ পাচ্ছি, যাতে আমরা আমাদের কোম্পানির রিক্রুটমেন্টের জন্য আমরা যেরকম আমাদের যোগ্য কোয়ালিফাইড স্টুডেন্ট দরকার তাদেরকে আমরা সেই ক্যান্ডিডেটগুলোকে আমরা সহজে এখানে খুঁজে পাচ্ছি। এমন আয়োজন দেশের মৎস্য সম্পদ ও
ব্লু ইকোনমির বিকাশে বড় ভূমিকা রাখবে আশা আয়োজকদের। এটা ফিশারিজের সার্বিক প্রোগ্রাম হিসেবে এটা বিবেচিত হচ্ছে এবং অন্যান্যরাও আস্তে আস্তে এটা ফলো করবে, যাতে মৎস্য সেক্টরের উন্নয়নটা আমরা এভাবে গবেষণা, আমরা এভাবে যারা বিভিন্ন প্রতিষ্ঠান আছেন তারা সবাই একত্রে আমরা এই সেক্টর উন্নয়ন করতে পারি। এটাই এই শিবাশু ফিশ ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য। আজকে বাংলাদেশের যে মাছের যে সম্পদ, সেটা আসলে আমরা একদিক দিয়ে আমরা দেখছি, কিন্তু সেটাকে যদি আমরা বৈজ্ঞানিকভাবে যদি আমরা সেটাকে বিশ্লেষণ করে এবং সেভাবে যদি আমরা রিসার্চ করে সেটাকে নার্সিং করতে পারি এবং সেভাবে অ্যাকোয়াকালচার করতে পারি, তাতে করে আমাদের এই যে সম্পদের আহরণ সেটা আরও বেশি হবে বলে আমি মনে করছি। দুদিনের আয়োজনে বৈজ্ঞানিক সম্মেলনে দেশের ব্লু ইকোনমি, রপ্তানি, নিত্য নতুন চাষ পদ্ধতি ও মাছ সম্পর্কিত 350 গবেষণা প্রবন্ধ তুলে ধরা হবে। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভিতে।